যারা চলতি বছর এইচএসসি বিএমটি শাখায় পরীক্ষা দিচ্ছ, দ্বাদশ শ্রেণীতে রয়েছে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে সামনের যে হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা তোমাদের একটা বহুল প্রতীক্ষিত পরীক্ষা। অনেকেই রিকোয়েস্ট করেছো এটার একটা ফাইনাল সাজেশন দেওয়ার জন্য। তোমাদের রিকোয়েস্টের জন্য তোমাদের রিকোয়েস্টের আদলেই তোমাদের জন্য সেই ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে এবং মূলত তোমরা এটার পুরোটা পিডিএফ পেয়ে যাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু প্রশ্নের মান বন্টন নিয়ে আলোচনা করি। মূলত তোমাদের এই পরীক্ষাটাও 60 মার্কসের হবে, যেখানে তোমাদের ক বিভাগে মূলত 8টি প্রশ্ন থেকে 4টির উত্তর দিতে হবে এবং খ বিভাগে যার মার্কস থাকবে 5 করে, 4 5 20, এবং খ বিভাগে মূলত থাকবে 8টি প্রশ্ন। এখান থেকেও তোমাকে 4টি দিতে হবে, যার মার্ক থাকবে 10 করে, 4 10 40। সব মিলে তোমাকে 60 মার্কসের একটা পরীক্ষা হবে, যেখানে 4টা সংক্ষিপ্ত এবং 4টা রচনামূলক। মোট 8টি প্রশ্নের উত্তর দিতে হবে মোট 16টি প্রশ্ন থেকে। আমরা যদি একটু একটা পুরানো প্রশ্ন তোমাদেরকে দেখাই, সেক্ষেত্রে তোমাদের আরো একটু ক্লিয়ার হবে। আমরা যদি হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের একটা প্রশ্ন দেখো, ক বিভাগ যেরকম প্রশ্ন আসে, হিউম্যান রিসোর্সের পরিকল্পনা কি, উদ্যোক্তা কাকে বলা হয়, স্পার্ক কাকে বলে, কর্ম পরিবেশ বলতে কি বোঝায়, এরকম তোমাকে এই টাইপের 8টা প্রশ্ন থেকে তোমাকে 4টি দিতে হবে এবং রচনামূলক প্রশ্ন এরকম 8টি থাকবে, সেখান থেকেও তোমাকে 4টি দিতে হবে। এই ছিল তোমাদের মূলত প্রশ্ন নিয়ে কথা, মান বন্টন এবং সিলেবাস। আমরা যদি এখন প্রথম চলে আসি পুরা সাজেশনে, হিউম্যান রিসোর্স বিষয়ক তথ্য বিশ্লেষণ। তোমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে, প্রথম অধ্যায় তথ্য সংগ্রহের প্রাথমিক উৎস কাকে বলে, অর্থাৎ তথ্য সংগ্রহ প্রথম সরাসরি যে উৎস থেকে প্রথমবার তথ্য সংগ্রহ করা হয় সেটাই হচ্ছে তথ্য সংগ্রহের প্রাথমিক উৎস। এরপরে তথ্য সংগ্রহের ধারণা দাও, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য এবং উপাত্ত তথ্য সংগ্রহের পদ্ধতি। এখানে পদ্ধতির কথা বলা আছে দুইটি, একটা হচ্ছে প্রাথমিক তথ্য সংগ্রহ এবং অপরটা হচ্ছে মাধ্যমিক তথ্য সংগ্রহ। মাধ্যমিক তথ্য সংগ্রহের আবার দুটি পার্ট রয়েছে, একটা প্রকাশিত উৎস এবং অপরটা হচ্ছে অপ্রকাশিত উৎস। এরপরে আসো তথ্য সংগ্রহের উদ্দেশ্য অথবা তথ্য সংগ্রহ কেন করা হয়, তথ্য সংগ্রহের উদ্দেশ্য কি আলোচনা করো। এই টাইপের প্রশ্ন অনেক আসে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তথ্য সংগ্রহের উদ্দেশ্য, পরিকল্পনা প্রণয়ন, তথ্য তোমাকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, গবেষণা পরিচালনায় সহায়তা করে, প্রতিবেদন তৈরিতে সহায়তা করে, এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে। তথ্য সংগ্রহের ধারণা দাও, তথ্য সংগ্রহ সংরক্ষণ পদ্ধতি, অর্থাৎ তুমি একটা তথ্যকে কিভাবে দীর্ঘ টাইম সংরক্ষণ করতে পারো সেটা এখানে রয়েছে। ব্লক পদ্ধতি, নথিবদ্ধকরণ, সফটওয়্যার পদ্ধতি, নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ এবং সার্ভারে সংরক্ষণ। আমরা যদি 3 নাম্বার প্রশ্নটা দেখি, এখানে রয়েছে সিদ্ধান্ত গ্রহণে তথ্যের ভূমিকা, অর্থাৎ তুমি যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাও সেক্ষেত্রে তথ্যের কি ভূমিকা রয়েছে, এটা নিয়ে তোমাকে প্রশ্ন করা হয়েছে। আমাদের উপ অধ্যায় রয়েছে, উপ অধ্যায়তে আলোচনা করা হয়েছে প্রতিষ্ঠানের ইউনিট লেভেল কর্মীদের কাজের বিশ্লেষণ। এখানে কার্য বিশ্লেষণ কাকে বলে, কার্য বিশ্লেষণের সংজ্ঞা চেয়েছে হিউম্যান রিসোর্স কাকে বলে, এর একটা ধারণা চাওয়া হয়েছে। এরপরে রচনামূলক প্রশ্ন আছে কার্য বিশ্লেষণের প্রয়োজনীয়তা, কার্য বিশ্লেষণের আসলে কি কি প্রয়োজন। এখানে পদ মূল্যায়ন রয়েছে উৎপাদন পদ্ধতির উন্নয়ন, হিউম্যান রিসোর্স পরিকল্পনা, এরকম আরো অনেক পয়েন্ট গুলো রয়েছে, এগুলো তোমরা পড়ে নিও। আমরা যদি পরের পরিচ্ছেদে আসি, অর্থাৎ 1.2.2 উপ অধ্যায় কর্মীদের কার্যফল মূল্যায়ন। এখানে কার্যফল মূল্যায়ন বলতে কি বোঝায়, অর্থাৎ কর্মীরা যে কাজ করেছে সেই কাজের মূল্যায়নটাই হচ্ছে মূলত কার্যফল মূল্যায়ন। মূল্যায়নের কিছু উদ্দেশ্য রয়েছে, কি কি কাজ দেওয়া হয়েছিল, নির্ধারিত কাজের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা কি কি দেওয়া হয়েছিল, তার টার্গেট কোনটা অ্যাচিভমেন্ট করতে পেরেছে, এটা কিভাবে অ্যাচিভমেন্ট করছে, এই ধরনের ব্যাপারগুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে কর্মফল মূল্যায়নের প্রয়োজনীয়তা। এখানে কিছু পয়েন্ট রয়েছে, দক্ষতা ও দুর্বলতা চিহ্নিতকরণ, ভুল বোঝাবুঝির অবসান, সহজ তত্ত্বাবধান, আরো অনেক পয়েন্ট গুলো রয়েছে, এগুলো তোমরা পড়ে নিও। এরপরে কর্মফল মূল্যায়নের যে উদ্দেশ্য, অর্থাৎ কেন তুমি কর্মফল মূল্যায়ন করবে সেই কারণগুলো তুমি এখানে অভিহিত করবে বা উল্লেখ করবে। এরপরে রয়েছে কর্মফল মূল্যায়নের পদ্ধতি। এখানে শ্রেণীবদ্ধকরণ পদ্ধতি রয়েছে, লেখচিত্র পদ্ধতি, নম্বর প্রদান পদ্ধতি, তালিকা পদ্ধতি,
পছন্দনীয় বর্ণনা পদ্ধতি, যুগ্ম তুলনাকরণ পদ্ধতি, পর্যবেক্ষণ, জটিল ঘটনা পদ্ধতি, এরপরে অধীনস্থদের মাধ্যমে মূল্যায়ন এবং সর্বশেষ যেটা রয়েছে গোপনীয় প্রতিবেদন। এরপরে আসো কর্মফল মূল্যায়নের কিছু সুবিধা রয়েছে, সুবিধাগুলো পয়েন্ট আকারে এরকম সুন্দর করে লিখবে। আমরা যদি 1.3-এ চলে আসি, 2.3-এ চলে আসি, এখানে রয়েছে পদোন্নতি, পদ অবনতি এবং বদলি। এই তিনটা টপিকস নিয়ে অধ্যায়টা বলা হয়েছে। পদোন্নতি বলতে বোঝায় যে পদে আছে তার থেকে উপরের পদে আরোহিতকরণ বা উপরের পদে পদায়ন, এটাকে মূলত পদোন্নতি বলা হয়। পদোন্নতি হলো অধিকতর দায়িত্ব এবং মর্যাদাপূর্ণ পদে স্থানান্তর, যেটা বইয়ের ভাষায় একজন বিজ্ঞানী কথা বলেছেন, ডেল ইওয়েডার এই কথা বলেছেন। এখন আসো এখানে যোগ্যতা এবং জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতি। আসলে পদোন্নতি দুই টাইপের হয়। এখানে বলা হয়েছে যোগ্যতার ভিত্তিতে এবং জ্যেষ্ঠতা। জ্যেষ্ঠতা বলতে এক ব্যক্তি ধরো একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করতেছে, তখন তাকে যখন পদোন্নতি দেওয়া হয় এটাকে বলা হয় জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি। এখন আসো বদলি কিন্তু দুই প্রকার হয়, পদোন্নতি ভিত্তিতে বদলি এবং পদ অবনতিতে ভিত্তিতে বদলি। অর্থাৎ অনেক সময় যদি কারো কোনো শৃঙ্খলা ভঙ্গের বা এরকম কোনো কাজ করে সেক্ষেত্রে তাকে শাস্তিমূলক অন্যত্র বদলি করানো হয়। এরপরে রয়েছে পদোন্নতির উদ্দেশ্যসমূহ, ব্যক্তিগত প্রতিভার উন্নয়ন, কার্যদক্ষতার উন্নয়ন, দক্ষ কর্মী আকৃষ্ট করা, এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে। পদোন্নতির প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। পদোন্নতির রয়েছে পরিবর্তন সম্বলিত পদোন্নতি, সুবিধা বৃদ্ধিজনিত পদোন্নতি এবং শুষ্ক পদোন্নতি, এই তিন টাইপের পদোন্নতি বলা হয়েছে। এরপরে পদোন্নতির বেশ কিছু মাপকাঠি এখানে দেওয়া হয়েছে, যে কোন কোন যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া যেতে পারে। এখন আসো আমরা যদি তৃতীয় অধ্যায়ে আসি, তৃতীয় অধ্যায় মূলত কর্মীদের সুযোগ সুবিধা নির্ধারণ। এখানে কর্মীদের কি কি সুযোগ সুবিধা বলা হয়, কর্মী কাকে বলা হয়, যারা প্রতিষ্ঠানে নিয়োজিত থাকে তাদেরকেই কর্মী বলে। বেতন এবং মজুরি বলতে কি বোঝায়, কাউকে যদি দৈনিক ভিত্তিতে দেওয়া হয় সেটা মজুরি, আর যদি সম্মানিত মাসিক ভিত্তিতে দেওয়া হয় সেক্ষেত্রে বা নির্দিষ্ট সময় পর সেটা হচ্ছে বেতন। পেনশনের সংজ্ঞা দাও, অর্থাৎ একটা কর্মী যদি তার নির্দিষ্ট সময় পর অবসরে গেলে যে সুবিধাটা পায় সেটাই মূলত পেনশন সুবিধা। গ্র্যাজুইটি অর্থাৎ অনুতোষিক, গ্র্যাজুইটি শব্দের অর্থ অর্থাৎ চাকরি শেষে যে এককালীন অর্থ পায় সেটাকে গ্র্যাজুইট বলা হয়। এরপরে আসো কর্মীদের সুযোগ সুবিধা এবং সুযোগ সুবিধার কিছু গুরুত্ব। একটা কর্মীদের একটা সুযোগ সুবিধার জন্য কিছু নির্ধারিত সুযোগ সুবিধাগুলো আলোচনা করা হয়েছে, যেমন সমবেতনের ছুটি, সামাজিক নিরাপত্তা, এরপরে আনুতোষিক, এরপরে বেকার ভাতা, আরো অনেক পয়েন্ট এখানে রয়েছে। এগুলো একটু হোপফুলি তুমি দেখে নিও। এরপরে কর্মী সুবিধা বলতে কি বোঝায়, কর্মীদের বিভিন্ন রকমের সুবিধা রয়েছে, এই সুবিধাগুলো তোমাদেরকে একটু দেখে নিও এখানে। এরপরে প্লে স্লিপের উপাদানসমূহ, মোট মজুরি, পরে মূল বেতন, অতিরিক্ত সময়ের জন্য ওভারটাইম, মহার্ঘ ভাতা, এগুলো হচ্ছে এর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। এরপরে আসো নিরাপত্তা বলতে কি বোঝায়, অর্থাৎ কর্মীর চাকরির যে স্থায়িত্ব বিধান এটাকে নিরাপত্তা বলা হয়। এরপরে আসো কর্ম পরিবেশ, অর্থাৎ কর্মীরা যে পরিবেশে কাজ করতে অভ্যস্ত বা যে পরিবেশে কাজ করে সেটাকেই মূলত কর্ম পরিবেশ বলে। নিরাপত্তা ও কর্ম পরিবেশ কি, এটা নিয়ে প্রশ্ন রয়েছে, নিরাপত্তার গুরুত্ব, কর্ম পরিবেশের গুরুত্ব। নিরাপদ পরিবেশের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করতে বলা হয়েছে, অর্থাৎ নিরাপদ কর্ম পরিবেশের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এরপরে রয়েছে কর্মীর তীব্র কার্যচাপের যে কারণ সমূহ, অর্থাৎ কি কি কারণ এখানে অভিহিত করা হয়েছে সেগুলো এখানে আমরা সুন্দর পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, তোমরা এটা একটু ভালো করে দেখে নিও। আমরা ইতোমধ্যে চলে এসেছি অধ্যায় 4-এ। অধ্যায় 4-এ তোমাদের রয়েছে বাংলাদেশের শ্রম আইন, কর্মী শৃঙ্খলা এবং শ্রমিক সংঘ। বাংলাদেশের শ্রম আইনের সংজ্ঞা চেয়েছে। এরপরে চেয়েছে শিল্প প্রতিষ্ঠার সম্পর্কে ধারণা, শ্রম আইনের যে অসদাচরণ এটা বলতে আমরা কি বুঝি, শ্রম আইনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এখান থেকে অনেকগুলো পয়েন্ট রয়েছে, কি কি সে পয়েন্টগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে। শ্রম আইনের চাকরির যে শর্তাবলী, যে শ্রমিকগণের শিক্ষানিবেশকাল, শ্রমিক রেজিস্ট্যান্স, কাজ বন্ধ রাখা, প্রতিষ্ঠান বন্ধ রাখা, এরপরে একটা নির্দিষ্ট সময় গণনা, ছাঁটাই, এগুলো হচ্ছে পয়েন্ট।
এরপরে রয়েছে বিরোধ সংক্রান্ত যে নিষ্পত্তি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। নিষ্পত্তি বিভিন্ন প্রকার হতে পারে: যৌথ দর কষাকষি, দ্বিপাক্ষিক আলোচনা, এরপরে শ্রম আদালতের মাধ্যমে, এরপরে রয়েছে শ্রম এপিডিবিটের মাধ্যমে এবং হাইকোর্টের মাধ্যমে। আমরা যদি পরের উপঅধ্যায়ে আসি, এটা শ্রমিক সংঘ নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রমিক সংঘের সংজ্ঞা দেওয়া হয়েছে, শ্রমিক সংঘের সীমাবদ্ধতা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রমিক সংঘের কার্যাবলী, আমরা বিভিন্ন কার্যাবলী এখানে আলোচনা করা আছে। নাম্বার 1 রয়েছে যে শ্রমিক সংঘের সদস্যদের সাথে সম্পর্কিত কার্যাবলী এবং প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত কার্যাবলী, এবং এছাড়া রয়েছে সংগঠন এবং সমাজ সম্পর্কিত কার্যাবলী। এই 4টা টাইপের উপর ভিত্তি করে আমরা লিখব। শ্রমিক সংঘের গুরুত্ব আলোচনা করো, শ্রমিকের সচেতনতা, অধিকার আদায়, স্বীকৃতি আদায়, এগুলো সবই হচ্ছে এর গুরুত্ব। এরপরে আমাদের উদ্দেশ্যগুলো পড়তে হবে। উদ্দেশ্যে অনেকগুলো এরকম পয়েন্ট দেওয়া হয়েছে, যেগুলো আমরা এরপরে আসলে কর্মী শৃঙ্খলা বলতে কি বোঝায়। একটা কর্মীকে একটা নীতি এবং আদর্শের মধ্যে রাখা, এটাই মূলত কর্মী শৃঙ্খলা। কর্মী শৃঙ্খলার বেশ কিছু ধাপ রয়েছে এবং বিশৃঙ্খলার অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা মূলত নিরূপণ করব। আমরা যদি পঞ্চম অধ্যায়ে চলে এসেছি ইতিমধ্যে। পঞ্চম অধ্যায়ে হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট সম্পর্কিত সফটওয়্যার, অর্থাৎ এখানে কিছু সফটওয়্যারের কথা বলা হয়েছে। স্ট্যান্ডার্ড সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো রয়েছে। স্প্যার্ক বলতে কি বুঝো, হিউম্যান রিসোর্সের পরিকল্পনা বলতে কি বোঝায়, সফটওয়্যার কেন ব্যবহার করা হয়। এখানে মূলত পরিকল্পনা প্রণয়ন, কর্মী নিয়োগ, ডাটাবেস তৈরি, প্রশিক্ষণ, হাজিরা, এগুলো সবই আজকাল স্মার্টলি করা হয়, সফটওয়্যারের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। এটা মূলত তোমাদের এফিসিয়েন্সি বাড়ে এবং জনবল কম লাগে, এবং এটি মূলত নিয়ন্ত্রণ করা অনেক সহজ। একবার ব্যয় হয় কিন্তু বারবার ব্যয় করতে হয় না। এই কারণে আজকাল সবগুলো প্রতিষ্ঠানই এর পিছনে মানে এই দিকটার প্রতি, সফটওয়্যারের প্রতি ঝুঁকছে। আমরা ইতিমধ্যে ষষ্ঠ অধ্যায়ে চলে এসেছি। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে উদ্যোক্তা ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ক্ষুদ্র উদ্যোক্তা বলতে কি বোঝায়, সোয়াট সম্পর্কে ধারণা দাও। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট, এই 4টিকে একত্রে বিজ্ঞানী রবিনসন সোয়াট বলেছেন। সোয়াটের উপাদানসমূহ একটু দেখো। এখানে বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, যেটা স্ট্রেংথ বলা হয়। এরপরে উইকনেস, যেটাকে বলা হয় ডব্লু। এরপরে অপরচুনিটি মানে সুযোগ সুবিধা, এবং সর্বশেষ হচ্ছে গিয়ে থ্রেট। এই 4টা মিলেই মূলত সোয়াট হয়, এবং একটা প্রতিষ্ঠানের এই কারুকার্যগুলো তোমাকে জানতে হবে। আমরা ক্ষুদ্র উদ্যোক্তার অধ্যায়টা এসেছি। ক্ষুদ্র উদ্যোক্তা কাকে বলা হয়, অর্থাৎ যারা মূলত কোনো কিছু চালু করার একটা উদ্যোগ নেয়, তাকে উদ্যোক্তা বলা হয়। শিল্প উদ্যোক্তাদের উদ্যোক্তার এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়, সুষম উন্নয়ন হয়, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করা সম্ভব হয়। উদ্যোক্তার কিছু গুণাবলী এখানে আলোচনা করা হয়েছে এবং কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। আমরা এই বৈশিষ্ট্যগুলো অনলাইনে ক্ষুদ্র উদ্যোক্তার সুবিধাগুলো, এবং আমরা দেখছি বর্তমানে অনলাইনে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, যারা মূলত বিভিন্ন পণ্যের প্রচার এবং প্রসার করে, বুস্টিং করে, গ্রাহকদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করে। এই ছিল তোমাদের হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের ফুল সাজেশন। তোমাদের হয়তো এটাকে আবার একটু পিডিএফ করে, এটাকে কমপ্রেস করে এরপরে তোমাদের গুগলে লিঙ্ক দিতে হয়, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্য আমি সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে দিই এবং এর কিছুক্ষণ পর তোমাদের পিডিএফটা আপলোড করি। ইনশাল্লাহ আমিও আজকে রাতের মধ্যেই এটা ফাইলটাকে কমপ্রেস করে, যদি ফাইলটা কমপ্রেস না করা হয় তাহলে পিডিএফটা অনেক বড় হয়ে যায়, যেটা তোমাদের জন্য ডাউনলোড করা বা লিঙ্ক নেওয়া তোমাদের জন্য কঠিন হবে। এই জন্য একটু কাজ করতে হয়, যেটা সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্য আমি তোমাদেরকে কাজ শেষ হওয়ার সাথে সাথেই একটা লিঙ্ক দিয়ে দেব। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।